আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমরা কিডনির স্ট্রাকচার সম্পর্কে পড়েছিলাম, তাই না? আচ্ছা, এখন আমরা শুরু করব। এই কিডনিকে আমরা যদি মাইক্রোস্কোপে দেখি, তাহলে তার যে মেইনলি আল্ট্রা স্ট্রাকচার, ওই জিনিসটা আমরা দেখতে পাবো। যে জিনিসটা আমরা দেখাইছিলাম, যেটা হচ্ছে কি নেফ্রন। আমরা মেইনলি এখন দেখবো হচ্ছে কিডনির ফাংশনাল এন্ড স্ট্রাকচারাল এককটাকে দেখবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি দেখতেছি? আল্ট্রা স্ট্রাকচার অফ কিডনি, আল্ট্রা স্ট্রাকচার অফ কিডনি, ঠিক আছে? তার মানে কি, কিডনির আমরা জানি হচ্ছে কিডনির গাঠনিক এবং কার্যিক একক কি বলে? নেফ্রন বলে, তাই না? স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল। স্ট্রাকচারাল মানে কি? গাঠনিক। ফাংশনাল মানে কার্যিক। একককে কি বলবো আমরা? নেফ্রন বলবো, তাই না? নেফ্রন। ওকে। আচ্ছা, তো আমরা টোটাল বডিতে কয়টা নেফ্রন থাকে এই জিনিসটা একটু শিখে ফেলি সাথে সাথে। আমাদের প্রায় 10 থেকে 12 লাখ নেফ্রন থাকে পার কিডনি, মানে একটা কিডনিতে কয়টা থাকে? 10 থেকে 12 লাখ। তাহলে দুইটা হলে কত হবে? 20 থেকে 24। ওকে। আরেকটা জিনিস জেনে রাখি, এই 10 থেকে 12 লাখ যে কিডনি নেফ্রন গুলো আছে, এগুলাকে যদি তুমি বের করে জোড়া লাগাও, তাহলে হচ্ছে এটা মোটামুটি 36 কিলোমিটার পর্যন্ত লম্বা হবে, ঠিক আছে? আর মাইলে যদি দেখো, সেটা হবে 22.5 মাইল। আচ্ছা, এই যে নেফ্রন বলতেছি আমরা, এই নেফ্রনের কাজ কি? এই নেফ্রনের কাজ হচ্ছে মেইনলি ফিল্ট্রেশন করা, তাই না? এই যে তোমার মূত্রকে তৈরি করা, ব্লাড থেকে ফিল্টার করে বর্জ্য পদার্থগুলোকে ফিল্টার করে, নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলোকে ফিল্টার করে মূত্র তৈরি করবে, তাই না? এই জিনিসটা হচ্ছে তার কাজ। ওকে। এখন দেখো, তাহলে তার মেইন কাজ কি? মেইন কাজ হচ্ছে ফিল্ট্রেশন করা। সে ফিল্টার করে। কতটুকু ফিল্টার করে এটা ইম্পর্টেন্ট, মনে রাখবা। 125 ml সে ফিল্টার করে। তবে ফিল্টার করার পরে আবার রিঅ্যাবজর্ব হয়ে যায়। রিঅ্যাবজর্ব হয়ে যায় কত কত ml? 124 ml। আর মূত্র তৈরি হয় টোটাল কত? তাহলে মূত্র তৈরি হয়, একটা থেকে একটা বিয়োগ দাও, মাত্র 1 ml। মূত্র তৈরি হয় কত ml? 1 ml। আচ্ছা, এটা কতক্ষণে? পার মিনিট। 1 মিনিটে 1 ml করে মূত্র তৈরি হয়। ওকে। আচ্ছা, তো এখন রিঅ্যাবজর্পশন কেন বলতেছি এটাকে আমরা? কেন অ্যাবজর্পশন না বলছি, রিঅ্যাবজর্পশন কেন বলতেছি? কারণ আমাদের ইন্টেস্টাইনে একবার শোষণ হয়েছিল, তাই না? কিডনিতে এসে আবার শোষণ হচ্ছে। যেহেতু ডাবল শোষণ, এই জন্য এটাকে আমরা বলতেছি রিঅ্যাবজর্পশন, মানে পুনরায় শোষণ। ওকে। এখন দেখো, নেফ্রনের টোটাল দুইটা পার্ট। নেফ্রনের কয়টা পার্ট? দুইটা পার্ট। আমরা নেফ্রনের গঠনের দিকে চলে যাচ্ছি। দুইটা পার্ট। কি কি পার্ট? দুইটা পার্টের মধ্যে একটা হচ্ছে রেনাল ক্যাপসুল, সরি রেনাল কর্পাসল, রেনাল কর্পাসল। আর একটা হচ্ছে রেনাল টিউবিউল, রেনাল টিউবিউল। এগুলা কি ভয় পাওয়ার কিছু নাই, দেখো চিত্র দেখলে একেবারেই সবকিছু শেষ হয়ে যাবে। ওকে। আচ্ছা, তাহলে তাকে হচ্ছে, এই যে দেখো, এখন এই যে চাঁদের মতো একটা যে জিনিস ভাবতেছি আমি, এটাকে বলা হয় বোম্যান্স ক্যাপসুল। এটা কি বলা হয়? বোম্যান্স ক্যাপসুল বলা হয়। তারপর দেখো, এটা হচ্ছে অ্যাফারেন্ট আর্টারি আসবে। অ্যাফারেন্ট আর্টারি আসার পরে এই যে এইভাবে হইলো, এটা আসলো। ওকে, এটা হচ্ছে ইফারেন্ট আর্টারি। এই যে গেল, এটা হচ্ছে ইফারেন্ট আর্টারি, আর এটা হচ্ছে অ্যাফারেন্ট আর্টারি। আর মাঝখানে একটা জিনিস দেখতেছি, এটাকে বলা হয় গ্লোমেরুলাস। এটাকে কি বলবো? গ্লোমেরুলাস বলবো। তাহলে চলো আমি একটু মার্ক করে দিই। এই যে এইটা হচ্ছে গ্লোমেরুলাস, মানে এটাকে এখানে কিন্তু ক্যাপিলারি হয়ে গেছে। আগে আমি এই জিনিসটা দেখাই। এটা হচ্ছে অ্যাফারেন্ট আর্টারি, অ্যাফারেন্ট আর্টারি। আর এটা হচ্ছে ইফারেন্ট, মানে বের হয়ে গেছে। এফারেন্ট মানে হচ্ছে ভিতরে ঢুকছে, তাই না? এফারেন্ট মানে ভিতরে ঢুকছে। আর ইফারেন্ট মানে হচ্ছে এক্সিট। ইতে ইফারেন্ট, ইতে এক্সিট করছে যেটা, হ্যাঁ, ইফারেন্ট আর্টারি।
আর মাঝখানে যে অংশটা এখানে দেখো কি তৈরি করছে, তাহলে মাঝখানে ক্যাপিলারির মতো অংশ তৈরি করছে না, এই জিনিসটাকে বলা হয় গ্লোমেরুলাস। গ্লোমেরুলাস। ওকে, একটু ইতে এক্সিট এই জিনিসটা শুরু করে দিলাম আমি, গ্লোমেরুলাস। ঠিক আছে, তাহলে অ্যাফারেন্ট আর্টারি, গ্লোমেরুলাস, এফারেন্ট আর্টারি। আরেকটা জিনিস খেয়াল করে দেখো, অ্যাফারেন্ট আর্টারির ব্যাসটা একটু খেয়াল করে দেখো, অ্যাফারেন্ট আর্টারির ব্যাস কিন্তু বড়, তাই না? কিন্তু এফারেন্ট আর্টারির ব্যাসটা দেখো একটু ছোট। ওকে, আচ্ছা, তাহলে চিন্তা করে দেখো এখানে যদি ব্লাড আসে, তাহলে দেখো এখানে কিন্তু বেশি আসবে যেহেতু এটা ব্যাস বড়, কিন্তু দেখো এটা ব্যাস ছোট যেহেতু এটাতে কম যাইতে পারবে, তাহলে এখানে একটু চাপ পড়বে না, এখানে বেশি থাকবে, এখানে চাপ পড়বে, এই চাপের কারণে আলটিমেটলি এখানে এইভাবে এই যে ফিল্টার হয়ে চলে আসে, এখানে ফিল্টার হয়ে চলে আসে। বুঝতে পারছো কেন ফিল্টারটা হয়? ওকে, এরপরে কি থাকবে আমাদের? এরপরে তোমার তাহলে এটাকে কি বলছিলাম? এটা বলছিলাম বোম্যান্স ক্যাপসুল। বোম্যান্স ক্যাপসুল, আমরা এটা বিসি দিয়ে লিখলাম, হ্যাঁ, বোম্যান্স ক্যাপসুল। দেখো এরপর থেকে যে অংশটা থাকবে, এটাকে বলা হয় প্রক্সিমাল কনভুলেটেড টিউবিউল। এটাকে কি বলা হয়? প্রক্সিমাল কনভুলেটেড টিউবিউল। আমি একটু লিখে, আচ্ছা, লাস্টের দিকে আমি সবগুলা ফুল ফর্ম লিখে দিব, হ্যাঁ। প্রক্সিমাল কনভুলেটেড টিউবিউল। প্রক্সিমাল মানে হচ্ছে কাছে, কনভুলেটেড মানে হচ্ছে পেঁচানো, টিউবিউল মানে হচ্ছে নালিকা। আমি এখানে লিখি পিসিটি, পিসিটির আমি 15টা এখানে লিখে দিই, হ্যাঁ, পিসিটি। এটা কি হবে? প্রক্সিমাল কনভুলেটেড, কনভুলেটেড টিউবিউল। বাংলাতে কি? নিকটবর্তী পেঁচানো নালিকা। প্রক্সিমাল শব্দের অর্থ হচ্ছে নিয়ার মানে কাছে, নিকটবর্তী, কনভুলেটেড মানে হচ্ছে পেঁচানো, নিকটবর্তী পেঁচানো, আর টিউবিউল মানে নালিকা, নিকটবর্তী পেঁচানো নালিকা। ওকে, এরপর থেকে যে জিনিসটা শুরু হয় তাকে বলা হয় লুপ অফ হেনলি। কি বলা হয়? লুপ অফ হেনলি। এই যে এই জিনিসটা শুরু করলাম, এই যে এই জিনিসটা, এটাকে বলা হয় লুপ অফ হেনলি। তাহলে লুপ অফ হেনলি এটা নিচের দিকে নামতেছে, এরপরে এটা একটা এবার ইউর মতো হচ্ছে শেপ নিয়ে এটা একটা লুপ তৈরি করে, হ্যাঁ। আচ্ছা, লুপ তৈরি করে, এটা এবার উপরের দিকে উঠবে। যদি উপরের দিকে উঠে, একটা নিচের দিকে নামছিল, একটা উপরের দিকে উঠতেছে, তাই না? উপরের দিকে যে অংশটা উঠে এটাকে বলা হয় অ্যাসেন্ডিং, যেটা নিচের দিকে নামে এটাকে বলা হয় ডিসেন্ডিং। এটাকে কি বলবো? এটাকে বলবো ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, ডিসেন্ডিং পার্ট, তাই না? ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, অ্যালেক্স মানে লুপ অফ হেনলি। তাহলে এটা উপরের দিকে উঠতেছে, এটা কি হবে? ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলিকে আমরা এইভাবে লিখি, হ্যাঁ। আর এটা কি হবে? অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি। অনেক বড় তো, অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, এই জন্য আমরা ছোট করে এইভাবে লিখি আর কি, হ্যাঁ। আচ্ছা, এবার এটা পরবর্তীতে এখান থেকে যাবে গিয়ে হচ্ছে এখানে আবার এইভাবে ফরমেশন করবে। এই জিনিসটাকে বলে আমরা কি বলো? এটাকে বলি, দেখো এটা ছিল প্রক্সিমাল, এটা ছিল প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। তাহলে এটা কি হবে? প্রক্সিমাল মানে কি? কাছে, এটা তাহলে দূরে হবে, দূরে। এই জিনিসটা হবে ডিস্টেন্ট, তাই না? তো এই জিনিসটাকে বলা হয় ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, কনভলিউটেড বানান হয় না মনে হয়, কনভলিউটেড বানান হয় নাই, কনভলিউটেড টিউবিউল, হ্যাঁ। তো এটাকে আমরা লিখে হচ্ছে শর্টকাটে, এটা হচ্ছে ডিসিটি। এটা কি লিখি? ডিসিটি লিখি, ওকে। আচ্ছা, তো এর পরবর্তীতে শুরু হয় যেটা, সেটা হচ্ছে আমাদের, দেখো এই জিনিসটাকে বলা হয় কালেক্টিং টিউবিউল। এই জিনিসটাকে কি বলবো? কালেক্টিং টিউবিউল।
এইটাকে বলা হয় কালেক্টিং টিউবিউল, এটাকে বলবো কালেক্টিং টিউবিউল বা সিটি দিয়ে আমরা লিখি এটাকে, হ্যাঁ। আর কালেক্টিং টিউবিউল যেখানে এসে ওপেন হয়, যেখানে এসে কালেক্টিং টিউবিউল এসে ওপেন হয়, এই জিনিসটাকে বলা হয় ডাক্ট অফ বেলিনি। কি বলা হয়? ডাক্ট অফ বেলিনি। বুঝতে পারছি? এটাকে বলা হয় ডাক্ট অফ বেলিনি। দেখো আমি আবার বলি, এখানে শুরুতে আমাদের কি ছিল? এফারেন্ট আর্টারি, এরপরে ছিল হচ্ছে গ্লোমেরুলাস, এরপর হচ্ছে ইফারেন্ট আর্টারি। এরপরে এই যে জিনিসটাকে বলা হয় বোম্যান্স ক্যাপসুল। আমি বোম্যান্স ক্যাপসুলের পূর্ণরূপটা একটু লিখে দিই এখানে। বোম্যান্স ক্যাপসুল, বোম্যান্স ক্যাপসুল, হ্যাঁ। আচ্ছা, বোম্যান্স ক্যাপসুল। তাহলে দেখো আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এই যে গ্লোমেরুলাস থেকে শুরু করে বোম্যান্স ক্যাপসুল পর্যন্ত এই অংশটাকে আমরা মেইনলি বলি হচ্ছে রেনাল কর্পাসল। কি বলি? রেনাল কর্পাসল। তাহলে আমরা মার্কিং করে ফেলি। আমরা তো বলছিলাম যে হচ্ছে নেফ্রনের দুইটা পার্ট। কি কি পার্ট? একটা হচ্ছে রেনাল কর্পাসল, আর একটা হচ্ছে রেনাল টিউবিউল। এটা হচ্ছে রেনাল টিউবিউল। তাহলে দেখো রেনাল টিউবিউল কিন্তু আমরা বুঝে গেছি কোনগুলা। এই যে আমাদের এখান থেকে শুরু করে এগুলো সব যেগুলোর মধ্যে টিউবিউল নাম আছে সেগুলাই তো টিউবিউল হবে, তাই না? তাহলে কি কি? প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, লোফ অফ হেনলি। লোফ অফ হেনলি কিন্তু দুইটা পার্ট, একটা হচ্ছে ডিসেন্ডিং পার্ট আর একটা হচ্ছে অ্যাসেন্ডিং পার্ট। ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, এরপর হচ্ছে কালেক্টিং টিউবিউল। এগুলো সবগুলো হচ্ছে রেনাল টিউবিউলের পার্ট। আর বাকি এই যে এই অংশটা, জাস্ট এই অংশটা, এটা কার হবে? রেনাল কর্পাসলের অংশ হবে। ঠিক আছে? তাহলে আমরা এটাকে মার্কিং করে দেই। এই কালার দিকে নিয়ে, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে রেনাল কর্পাসলের অংশ। এটা হচ্ছে রেনাল কর্পাসল, হচ্ছে রেনাল কর্পাসল। ওকে, এইটা হচ্ছে টোটাল ফিগার অফ নেফ্রন। এটা একটা কি? নেফ্রনের ফিগার। এবার একটা খেয়াল করে দেখো, গত দিনের একটা এই গত ক্লাসের একটা অংশ দেখো। আমাদের এই যে ডিসি মানে কি বলে বোম্যান্স ক্যাপসুল এবং হচ্ছে ফিসিটি, এই দুইটা জিনিস কোথায় ছিল বলতো? এই দুইটা জিনিস ছিল বাইরের দিকে। বাইরে মানে হচ্ছে কি? এই অংশটাকে আমরা কি বলি? কর্টেক্স বলি। এরপরে এরপর অংশ এই যে লুপ অফ ফ্রেন্ডলি, এটা পুরো অংশটা কোথায়? এটা হচ্ছে তোমার এই যে লুপ অফ ফ্রেন্ডলি, এটা অংশ ডিসেন্ডিংটা, এই যে অ্যাসেন্ডিংটা, তাই না? এই অংশটা কোথায় আছে বলতো? এই অংশটা আছে হচ্ছে মেডুলাতে। এগুলো তো আবার মেডুলা, মেডুলাটা আছে। আবার এইটা এই অংশটা কোথায় চলে গেছে? এই অংশটা আবার কর্টেক্সে চলে গেছে, তাই না? দেখো আমরা এখানে কিভাবে ভাগ করে ফেলতে পারি কিনা দেখো এটাকে। আমরা কালেক্টিং টিউবওয়েলটাকে একটু শুরু করি। কালেক্টিং টিউবওয়েলটাকে শুরু করে দিলাম। এই যে খেয়াল করে দেখো, আমরা যদি এটাকে ভাগ করি, এই জিনিসটা ছিল উপরে, এই জিনিসটা এতটুকু একটা জিনিস ছিল। দেখো আমি এটা ভাগ করি এইভাবে, মোটামুটি এখান থেকে শুরু হয় আর কি। এই অংশটা কই ছিল চিন্তা করে দেখো, আর এই অংশ কই ছিল চিন্তা করে দেখো। সরি, ভুল হয়েছে আমাদের। আর আমরা তো দেখছিলাম হচ্ছে কি, ওই যে বোম্যান্স ক্যাপসুল এবং হচ্ছে তোমার ফিসিডি দুইটাই তো বাইরে ছিল, তাই না? দুইটাই তো বাইরে ছিল। তাহলে কি হবে? এটা এইখানে হবে, তাই না? জিনিসটা, লাইনটা দাও, একটু টাইম দাও। আমরা চাইলে এখানে হচ্ছে একটা লাইন করতে পারি, হ্যাঁ। তাহলে আমরা এই অংশটা পাইছিলাম কোথায় চিন্তা করে দেখো, এই অংশটা কোথায় পাইছিলাম চিন্তা করো। আর এই যে নিচের অংশটা কই পাইছিলাম চিন্তা করো। আবার দেখে আসি,
এই যে এটা হচ্ছে আমার কিডনি, এর মধ্যে বিসি এবং হচ্ছে পিসিডি এই দুইটা জিনিস পাইছিলাম হচ্ছে উপরে কর্টেক্সে, তাই না? ডিসিডি কেও পাইছিলাম উপরে কর্টেক্সে, আর হচ্ছে কালেকটিং টিউবিউলের একটা অংশ উপরের অংশে। এই জিনিসটা ছিল কর্টেক্সে, এই জিনিস ছিল কোথায়? কর্টেক্সে। আর নিচের অংশ লোফা ফ্রেন্ডলিটা, দেখো লোফা ফ্রেন্ডলিটা কোথায়? লোফা ফ্রেন্ডলিটা নিচের দিকে, এটা হচ্ছে কি আমার আলটিমেটলি মেডুলাতে ছিল, পরবর্তীতে এটা কোথায় উঠে গেছে দেখো, এখানে অব্দি উঠে গেছে, তার মানে এটা পরবর্তীতে কর্টেক্সে উঠে গেছে। ওকে, আর ডিসিটি এটা কোথায়? এটা কর্টেক্সে, কালেকটিং টিউবিউলের একটা অংশ কর্টেক্সে, আর একটা অংশ কোথায়? মেডুলাতে। ওকে, আচ্ছা, এ হচ্ছে আমার টোটাল পার্ট। তাহলে বলো তো, যে কোনো ব্লাড যদি এখান থেকে আসে, ব্লাড যদি এখান থেকে আসে, তাহলে ব্লাড আসার পরে কি হবে? এখানে ফিল্টার হবে। এখানে ফিল্টার হবে কেন? ব্লাড আসলো, দেখো এটা কিন্তু ব্যাস কম, তাই না? তো ব্যাস কম হয়ে এখান থেকে কম যাইতে পারবে, এখানে বেশি আসছে যেহেতু, এই তারপর এখানে কি হবে? চাপ সৃষ্টি হবে। এই চাপের কারণে এখানে ফিল্ট্রেশন হবে। ফিল্ট্রেশন হওয়ার পরে এখান থেকে আলটিমেটলি এখানে কতগুলো আবার কোষ থাকবে, আমরা একটু পরে দেখাচ্ছি এটা। কিছু জিনিস এখানে আবার রিঅ্যাবজর্পশন হয়ে যাবে, কিছু জিনিস এখানে কি হয়ে যাবে? রিঅ্যাবজর্পশন হয়ে যাবে, মানে আবার শোষণ হবে। আর যেগুলা আলটিমেটলি থাকবে, ওই জিনিসগুলো এইভাবে এসে সুন্দর মতো এখান থেকে ডাক্ট অফ বেলিনি হয়ে, এই যে ডাক্ট অফ বেলিনিতে চলে আসছে। তাহলে চিন্তা করো, ডাক্ট অফ বেলিনিতে আসার পরে কই যাবে? দেখো, ডাক্ট অফ বেলিনিতে আসার পরে এটা সুন্দর মতো এখানে আসবে, এখান থেকে এখানে আসবে। হ্যাঁ, এরপরে দেখো ইউরেটার হয়ে, এই যে ইউরেটার হয়ে আলটিমেটলি কোথায় চলে আসবে? ইউরেটার হয়ে, এই যে ইউরেটার হয়ে চলে আসলো কোথায়? আমার সুন্দর মতো ইউরিনারি ব্লাডারি, এরপর ইউরেথ্রা হয়ে বের হয়ে যাবে, এটাই হচ্ছে মূত্র। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে যে জিনিসগুলা বলছিলাম, আমরা টোটাল দুইটা জিনিস বলছিলাম নেফ্রনে, একটা হচ্ছে রেনাল ক্যাপসুল, আর একটা হচ্ছে রেনাল টিউবিউল। তো রেনাল ক্যাপসুলটাকে আমরা একটু এবার বড় করে দেখবো, রেনাল ক্যাপসুলটাকে এখন একটু কি করবো, আমরা একটু বড় করে দেখবো। রেনাল ক্যাপসুল বলতেছি বারবার, রেনাল কর্পাসল, এটা রেনাল কর্পাসল, সরি বারবার ভুল হচ্ছে, এটা হচ্ছে রেনাল কর্পাসল। আমি লিখি, আমরা এখন দেখবো হচ্ছে রেনাল কর্পাসল, রেনাল কর্পাসল, এটা হচ্ছে নেপোলের প্রথম পার্ট। ওকে, রেনাল কর্পাসল কি কি পার্ট দিয়ে গঠন হয়েছিল আমাদের মনে আছে, কি কি? বোম্যান্স ক্যাপসুল এবং হচ্ছে গ্লোমেরুলাস। তাহলে চলো আমরা আবার চিত্রটা একটু আঁকি। এটা হচ্ছে অ্যাফারেন্ট আর্টারি, এটা হচ্ছে অ্যাফারেন্ট আর্টারি। ওকে, তারপর দেখো অ্যাফারেন্ট আর্টারি পরে এইভাবে হয়েছিল, মানে ক্যাপিলারি তৈরি হয়েছিল। আর এরপরে দেখো এখানে ইফারেন্ট আর্টারি তৈরি হয়েছে। ইফারেন্ট আর্টারিটার ব্যাসটা একটু ছোট, অ্যাফারেন্ট আর্টারি ব্যাসটা হয় কি বড়। ওকে, আর এটার নিচের দিকে আছে কে? নিচের দিকে আছে হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। এই বোম্যান্স ক্যাপসুলটা এরকম দুই লেয়ারের, দেখতে কিসের মতো দেখায় বলতো? দেখতে দেখা হচ্ছে একবার একটা পেয়ালার মতো, তাই না? আচ্ছা, এবার দেখো, এই এই যে এই জায়গাতে কি থাকবে? মাঝখানে কি থাকবে? গ্লোমেরুলাস থাকবে। তো মনে করো এখানে হচ্ছে গ্লোমেরুলাস আছে, এই যে পুরোটা হচ্ছে কি গ্লোমেরুলাস, এটা কি গ্লোমেরুলাস। আমরা একটু কালারিং করে দিই, এটা এটা হচ্ছে গ্লোমেরুলাস। তাহলে এটা হচ্ছে এফারেন্ট আর্টারি, এটা হচ্ছে এফারেন্ট আর্টারি, আর এটা হচ্ছে ইফারেন্ট আর্টারি। এটা হচ্ছে কি? এটা হচ্ছে গ্লোমেরুলাস। ওকে, আচ্ছা, এবার এই যে পুরো অংশটা দেখতেছো, এই পুরো অংশটাকে আমরা কি বলি? বোম্যান্স ক্যাপসুল। কি বলি? বোম্যান্স ক্যাপসুল। ওকে, এই বোম্যান্স ক্যাপসুলে দেখো দুইটা লেয়ার। বোম্যান্স ক্যাপসুলে কয়টা লেয়ার দেখবা? দুইটা লেয়ার দেখতেছো, দেখাই কিভাবে দুইটা লেয়ার। এই যে এখানে একটা লেয়ার, এখানে একটা লেয়ার, দুইটা লেয়ার। দেখো এখানে একটা লেয়ার, এখানে একটা লেয়ার। তো ভিতরের দিকে লেয়ারকে আমরা বলি, ভিতরের দিকে লেয়ারকে বলি ভিসারাল লেয়ার। কি বলি? ভিসারাল লেয়ার। আর বাইরের দিকে লেয়ারকে আমরা বলি প্যারাইটাল লেয়ার। তাহলে একটা হচ্ছে ভিসারাল লেয়ার, আর একটা হচ্ছে প্যারাইটাল লেয়ার। একটা হচ্ছে ভিসারাল লেয়ার, আর একটা হচ্ছে প্যারাইটাল লেয়ার। এই যে প্যারাইটাল লেয়ারের দিকে, এই যে প্যারাইটাল লেয়ার, এখানে এখানে কতগুলা কোষ থাকে, এখানে কতগুলা কোষ থাকে। আমরা আঁকি একটু, এখানে কতগুলা কোষ থাকে। এই কোষগুলাকে বলা হয় স্কোয়ামাস এপিথেলিয়াম। এগুলো কি বলা হয়? স্কোয়ামাস এপিথেলিয়াম বলা হয়। স্কোয়ামাস এপিথেলিয়াম,
স্কোয়ামা শব্দের অর্থ হচ্ছে কি আইসাকার, আইসাকার এপিথেলিয়াম। ওকে, আর দেখো এই যে যেটা বিসারাল লেয়ার আছে, এই বিসারাল লেয়ারের ভিতরের দিকে, দেখো বিসারাল লেয়ারের ভিতরের দিকে মানে বিসারাল লেয়ারটা কি হয়, ভিতরের দিকে আরো এইভাবে কতগুলা পকেট তৈরি করে। এই দেখো কতগুলা পকেটের মতো তৈরি করে, এখানে কতগুলা কোষ থাকে। হ্যাঁ, এই কোষগুলাকে বলা হয় ফোডোসাইট। এই কোষগুলাকে কি বলা হয়, এই কোষগুলাকে বলা হয় ফোডোসাইট। তাহলে এটা হচ্ছে বিসারাল লেয়ারে থাকে, তাই না? এটা হচ্ছে বিসারাল লেয়ার থাকে, এটাকে বলা হয় ফোডোসাইট। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা আরেকটা জিনিস দেখো, এটা তাহলে এটা একটা আমার লেয়ার, ভিতরের লেয়ার, এটা হচ্ছে বাইরের লেয়ার। তাহলে এই পুরাটা হচ্ছে ক্যাপসুল, পুরাটা তো ক্যাপসুল, তাই না? এখন তাহলে এই যে স্পেসটা আছে, এই স্পেসটাকে কি বলবো, এটাকে বলবো হচ্ছে ক্যাপসুলার স্পেস। তাহলে আমি লিখে দিই, এই জিনিসটাকে আমরা কি বলবো, ক্যাপসুলার স্পেস বলবো। ওকে, এই জিনিসটাকে বলবো ক্যাপসুলার স্পেস, ক্যাপসুলার স্পেস। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো এতটুকু। আমরা বোমেন্স ক্যাপসুল নিয়ে লিখতেছিলাম, তাই না? বোমেন্স ক্যাপসুলে তাহলে কয়টা লেয়ার, বোমেন্স ক্যাপসুলে তাহলে আমার টোটাল, বোমেন্স ক্যাপসুল আমি এভাবে লিখি, দেখো বোমেন্স ক্যাপসুল। তাহলে আমাদের রেনাল কর্পাসুলের দুইটা পার্ট, একটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল আর একটা হচ্ছে গ্লোমেরুলাস। আগে আমরা বোমেন্স ক্যাপসুল নিয়ে পড়াশোনা করলাম। তাহলে বোমেন্স ক্যাপসুলের কয়টা লেয়ার টোটাল, তাহলে বোমেন্স ক্যাপসুলের টোটাল দুইটা লেয়ার, তাই না? দুইটা লেয়ার, একটা হচ্ছে বিসেরাল লেয়ার আর একটা হচ্ছে প্যারাইটাল লেয়ার। বলো বিসারাল লেয়ারে কি পাইছো, বিসারাল লেয়ারে একটা সেল পাইছো, এটার নাম কি, এটার নাম হচ্ছে ফোডোসাইট। ওকে, আর প্যারাইটাল লেয়ারে একটা সেল পাইছো, প্যারাইটাল লেয়ারের সেলটার নাম কি, এটা হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম, স্কোয়ামাস এপিথেলিয়াম। ওকে, আচ্ছা এবার আমরা যেহেতু গ্লোমেরুলাস সরি বোমেন্স ক্যাপসুল নিয়ে পড়াশোনা শেষ করছি, এবার আমরা দেখবো হচ্ছে এই যে অ্যাফারেন্ট আর্টারি, গ্লোমেরুলাস, এরপর হচ্ছে ইফারেন্ট আর্টারি, এই অংশ নিয়ে এবার একটু পড়াশোনা করি। বি নাম্বার জিনিসটা কি, এটা হচ্ছে গ্লোমেরুলাস, গ্লোমেরুলাস। ওকে, ওমেন্স ক্যাপসুল আর হচ্ছে গ্লোমেরুলাস। এখন দেখো গ্লোমেরুলাস তাহলে কিভাবে তৈরি হয়েছে, এই যে এফারেন্ট আর্টারিটা আসলো, এফারেন্ট আর্টারি পরবর্তীতে কি হইলো, এই যে আমাদের এফারেন্ট আর্টারিটা আলটিমেটলি কি হইলো, ক্যাপিলারি হইলো, পরে ইফারেন্ট আর্টারি হইলো, এভাবেই তো হচ্ছে, তাই না? এখন একটা ইম্পর্টেন্ট জিনিস বলি, সেটা হচ্ছে এই এফারেন্ট আর্টারিটা কই থেকে তৈরি হয়েছে, এটা আলটিমেটলি তৈরি হয়েছে হচ্ছে আমার ওই রেনাল আর্টারি থেকে। আমি চিত্র থেকে একটু দেখায় আসি, এই যে চিত্র, এইটা হচ্ছে এফারেন্ট আর্টারি, এই যে এফারেন্ট আর্টারি, সরি এইটা হচ্ছে রেনাল আর্টারি, এই রেনাল আর্টারিটা আবার বলতেছি, এটা আমার রেনাল আর্টারি। রেনাল আর্টারিটা এইভাবে গিয়ে ছোট হয়, ছোট, অনেক বেশি ছোট হয়েছে, ছোট হলে এটাকে কি তখন আমরা কি বলবো, আমরা বলবো আর্টারিউল বলবো, তাই না? এই যে এটা হচ্ছে এফারেন্ট আর্টারিউল, এতে প্রবেশ করতেছে, এটা হচ্ছে এফারেন্ট আর্টারিউল। এরপর এটা একটা ক্যাপিলারি হবে, এটাকে বলতেছে গ্লোমেরুলাস, এরপর এটা বের হয়ে যাবে, এটা বলতেছি ইফারেন্ট আর্টারিউল। ওকে, তাহলে চলো আমরা দেখাই, তাহলে কি হবে, গ্লোমেরুলাসের মধ্যে কি হবে, আমার রেনাল আর্টারিটা আসবে, রেনাল আর্টারিটা আসবে, রেনাল আর্টারি কি করবে, রেনাল আর্টারি এফারেন্ট আর্টারিউল তৈরি করবে, এফারেন্ট আর্টারিউলটা তৈরি করবে। এফারেন্ট আর্টারিউলের ব্যাস কি বেশি, এফারেন্ট আর্টারিউলের ব্যাস বেশি, তাই না? আচ্ছা এটা পরবর্তী কি হচ্ছে তাহলে, ওই যে ক্যাপিলারিটা তৈরি করবে, ক্যাপিলারিটা তৈরি করবে। আচ্ছা ক্যাপিলারি তৈরি করলো, এরপরে কি তৈরি করতেছে, ইফারেন্ট আর্টারিউল তৈরি করতেছে, ইফারেন্ট আর্টারিউল তৈরি করতেছে। এই ইফারেন্ট আর্টারিউল এসে, এই ইফারেন্ট আর্টারিউল ব্যাস বেশি নাই কম, কম, এই ইফারেন্ট আর্টারিউল এসে কার সাথে জয়েন করবে, ওই যে আমার রেনাল ভেইনের সাথে জয়েন করবে, রেনাল ভেইন, রেনাল ভেইনের সাথে জয়েন করবে। দেখাই দিই একটু কিভাবে হয়, এই যে দেখো এফারেন্ট আর্টারিউল প্রবেশ করছে, এই যে এখানে এসে সরি এটা আবার রেনাল আর্টারি, বারবার রেফারেন্ট বলতেছি, এটা রেনাল আর্টারি, এখানে এসে এটা এফারেন্ট আর্টারিউল হয়েছে, এই যে ক্যাপিলারি হয়েছে, ইফারেন্ট আর্টারিউল হয়েছে, এবার সুন্দর মতো ব্যাক আসবে এই যে আমার রেনাল ভেইন দিয়ে। ঠিক আছে, রেনাল ভেইন দিয়ে এটা ব্যাক চলে আসবে। তাহলে দেখো রেনাল ভেইন হয়ে চলে আসবে। ঠিক আছে, যে রেনাল ভেইন হয়ে চলে আসবে। এটার কাজ কি,
এটা কাজ হচ্ছে তোমার ফিল্ট্রেশন করা। গ্লোমেরুলাসের কাজই হচ্ছে তোমার ফিল্ট্রেশন করা। দেখাইছিলাম না ফিল্ট্রেশন কিভাবে করে, এই যে এখানে দেখো কিভাবে করে। এখান থেকে মনে করো রেনাল আর্টারি হয়ে বা অ্যাফারেন্ট আর্টারি হয়ে ব্লাড আসলো, কি আসলো, ব্লাড আসলো। তো ব্লাড যখন এখানে বেশি আসতেছে, এটা যেহেতু বেশি বেশি আসতেছে, তার মানে এখানে বেশি বেশি জমা হবে, কিন্তু যাইতে পারতেছে কম, তার মানে এখানে চাপ বেশি হয়েছে। তখন এখান থেকে কি হয়ে যাবে, সুন্দর মতো এখানে ফিল্ট্রেশন হয়ে যাবে। এটা কাজে হচ্ছে কি, ফিল্টার করা। কেমন ফিল্টার, সেটা হচ্ছে আল্ট্রা ফিল্ট্রেশন। আল্ট্রা ফিল্ট্রেশন, ওকে। আল্ট্রা ফিল্ট্রেশনের কারণে যে জিনিসগুলো তৈরি হয়, যেহেতু এটা গ্লোমেরুলাসে তৈরি হচ্ছে এবং ফিল্টার হয়ে তৈরি হচ্ছে, এই জন্য এই জিনিসগুলোকে বলা হয় গ্লোমেরুলার ফিল্ট্রেট। গ্লোমেরুলার ফিল্ট্রেট, বুঝা গেছে? এটা ওই যে যে বর্জ্যগুলো তৈরি হবে, যে বর্জ্যগুলো তৈরি হবে, এগুলাকে বলা হয় গ্লোমেরুলার ফিল্ট্রেট। এগুলা কি বলবো, গ্লোমেরুলার ফিল্ট্রেট বলবো, ওকে। এটা ছিল আমাদের টোটাল কি, রেনাল কর্পাসল। এটা ছিল রেনাল কর্পাসল নিয়ে কথাবার্তা। আমরা দুইটা পার্ট পড়ছিলাম, কি পড়ছিলাম, নেফ্রনের দুইটা পার্ট, একটা হচ্ছে রেনাল কর্পাসল আর একটা হচ্ছে রেনাল টিউবিউল। রেনাল কর্পাসল নিয়ে পড়া শেষ, এখন পড়বো হচ্ছে রেনাল টিউবিউল নিয়ে। এখন পড়বো হচ্ছে রেনাল টিউবিউল নিয়ে, ওকে। তাহলে আমরা এখানে লিখি রেনাল টিউবিউল। রেনাল টিউবিউল। রেনাল টিউবিউল কি কি ছিল একটু দেখে আসি। রেনাল টিউবিউল গুলো ছিল হচ্ছে এই যে প্রক্সিমাল কনভোলুলেট টিউবিউল, loop of Henle descending part, loop of Henle ascending part, distal convoluted tubule, collecting tubule, ওকে। তাহলে প্রথমে হচ্ছে তোমার কি, প্রথমে হচ্ছে কি আমার প্রক্সিমাল কনভোলুলেটেড টিউবিউল। তাহলে বলে প্রক্সিমাল কনভোলুলেটেড টিউবিউল কই আছে, আমরা তো দেখেই আসছিলাম প্রক্সিমাল কনভোলুলেটেড টিউবিউল কই আছে। এই যে প্রক্সিমাল কনভোলুলেটেড টিউবিউল, আমার প্রক্সিমাল কনভোলুলেটেড টিউবিউল এইটা, এটা কোথায় আছে, কর্টেক্সে আছে। প্রক্সিমাল কনভোলুলেটেড টিউবিউল কোথায় আছে, কর্টেক্সে আছে। শুধুমাত্র একটা জিনিস খেয়াল করে দেখো, আমার লুপ অফ হেনলি যেটা আছে, এই লুপ অফ হেনলি বাদ, লুপ অফ হেনলি এটা মেডুলাতে আছে, তাই না, মেডুলাতে আছে না, এটা আবার কর্টেক্সেরও একটা অংশে আছে। লুপ অফ হেনলিটা বাদে বাকি সব কিছু হচ্ছে কর্টেক্সে, বাকি সব কিছু কোথায়, কর্টেক্সে, ওকে। তাহলে চলো এটাই আমরা লিখে ফেলি। তাহলে ফিসিটি, ফিসিটি লোকেশন কোথায়, দেখো লোকেশনটা কোথায়, লোকেশনটা হচ্ছে আমার কর্টেক্স। প্রক্সিমাল কনভোলুলেটেড টিউবিউলের লোকেশন কোথায়, কর্টেক্সে। আচ্ছা, তোমাকে একটু আমি ফিসিটিতে একটু দেখানোর চেষ্টা করি। এই যে এটা হচ্ছে আমার বোমেন্স ক্যাপসুল। বোমেন্স ক্যাপসুলের পরে যে জিনিসটা শুরু হবে সেটা হচ্ছে কি, আমার ফিসিটি। আমি ফিসিটিটাকে একটু বড় করে আঁকতেছি। এই যে এটা মনে করো আমার ফিসিটি, মানে একটু সোজা করে আঁকলাম আর কি, হ্যাঁ। এটা হচ্ছে আমার ফিসিটি, ঠিক আছে। এই ফিসিটির মধ্যে কতগুলা কোষ থাকে, এই ফিসিটির মধ্যে মানে প্রত্যেকটা টিউবিউলের মধ্যে কতগুলা কোষ থাকবে, ওকে, কতগুলা কোষ থাকবে। এই কোষগুলা কি করে, এই কোষগুলা এইভাবে কতগুলা এখানে আঙ্গুলের মতো কি তৈরি করে, অভিক্ষেপ তৈরি করে, অভিক্ষেপ তৈরি করে। এটা হচ্ছে নিচের দিকে, আর উপরের দিকে হচ্ছে এই কোষগুলো এখানে থাকে, হ্যাঁ, এইভাবে থাকে। তাহলে বলো এটা যেহেতু রেনালের কোষ, তাহলে বলো এই অংশটা কি, এই অংশটা হচ্ছে টিউবিউলের পার্ট, তাই না। পিসিটি মানে টিউবিউলের পার্ট মানে খালি মানে লোমেন আর কি, হ্যাঁ, এটা হচ্ছে লোমেন, ওকে। আর যেহেতু এই কোষগুলা কোথায় আছে, রেনালে আছে, রেনাল মানে এই জন্য এগুলাকে বলা হয় রেনোসাইট। কি বলা হয়, রেনোসাইট বলা হয়, ওকে। আর এই রেনোসাইটের আশেপাশেই আলটিমেটলি কে থাকবে বলো, সুন্দর মতো থাকবে হচ্ছে এখানে ব্লাড ভেসেল। কি থাকবে, এখানে থাকবে হচ্ছে ব্লাড ভেসেল। ব্লাড ভেসেল গুলো একদম রেনোসাইটের সাথে লাগানো অবস্থায় থাকে, ওকে। তাহলে দেখো এই যে আমরা অভিক্ষেপ তৈরি করলো, এই জিনিসগুলোকে বলা হয় মাইক্রোবিলাই। কি বলবো, এগুলাকে বলবো মাইক্রোবিলাই। আমি একটু লিখে দিই এগুলা, বলবো মাইক্রো বিলাই বা মাইক্রোভিল্লি, মাইক্রোবিলাই বা মাইক্রোভিল্লি, ওকে। আর এই কোষগুলাকে আমরা কি বলতেছি, কোষগুলাকে বলতেছি রেনোসাইট, কোষগুলা বলতেছি রেনোসাইট, ওকে। এই মাইক্রোভিল্লি গুলা কেন হবে, মানে সুবিধা কি, তুমি চিন্তা করে দেখো, এখানে যদি নর্মালি এরকম স্মুথ থাকতো, নর্মালি যদি এরকম স্মুথ থাকতো, তাহলে বলতো এখান থেকে যে জিনিসগুলো ফিল্টার হয়ে চলে আসতো, মানে স্রোত গুলো দ্রুত চলে যাইতে পারতো, তাই না, দ্রুত চলে যাইতো। তো এখন জিনিসগুলোকে যদি তোমার আটকাইতে হয়, মানে বেশি বেশি রাখতে হয়, তাহলে এইভাবে যদি তুমি একটা
পকেটের মতো করে দাও, তাহলে এখানে কি করতে পারবে, ওয়াটার গুলা কিংবা হচ্ছে এই যে ফিল্টার গ্লোমেরুলার ফিল্টার গুলা এখানে জমা থাকতে পারবে, তাই না, এখানে জমা থাকতে পারে, বোঝা গেছে। আচ্ছা, এবার আরো কিছু জিনিসপত্র আমরা আস্তে ধীরে পড়ার চেষ্টা করব। এর আগে একটা কথা বলার চেষ্টা করি, সেটা হচ্ছে এই যে মাইক্রোবিল্লাইটা বললাম না, মাইক্রোবিল্লি, তাহলে বলতো মাইক্রোবিল্লিটা থাকার কারণে সুবিধাটা কি, সুবিধা হচ্ছে তোমার সারফেস এরিয়াটা বেড়ে গেছে, কি বেড়ে গেছে, সারফেস এরিয়াটা বেড়ে গেছে, সারফেস এরিয়া বেড়ে গেছে, ওকে। আচ্ছা, এই যে আমরা রেনোসাইট গুলো আছে না, এই রেনোসাইটের মধ্যে অনেক বেশি পরিমাণে কি থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, অনেক বেশি পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকে। যত বেশি মাইটোকন্ড্রিয়া তত বেশি পরিমাণে শক্তিটা বেশি হবে। এবং কি বললাম, এই রেনোসাইটের সাথে ব্লাড ভেসেল গুলা অ্যাটাচ থাকে, খুবই, এই ব্লাড ভেসেল আর রেনোসাইট গুলা একদম কাছাকাছি অ্যাটাচ থাকে, ঠিক আছে। তাহলে কি আমি লিখে দিই এটা, অ্যাটাচ উইথ ব্লাড ভেসেল, বি মানে হচ্ছে ব্লাড ভেসেল লিখলাম আর কি, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে পিসিটি আমরা এখন দেখলাম, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলটা আমরা মেইনলি দেখলাম, এটা কই থাকে, কর্টেক্সে থাকে, কোথায় থাকে, কর্টেক্সে থাকে, ওকে। আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে বি নাম্বার, সেটা হলো পিসিটি গেল, এরপর হচ্ছে আমাদের কি, তাহলে লুপ অফ হেনলি, এরপরে কি লুপ অফ হেনলি, তাহলে দেখো পিসিটির পরে যেটা শুরু হয় লুপ অফ হেনলি, দুইটা পার্ট, একটা ডিসেন্ডিং পার্ট আর একটা হচ্ছে অ্যাসেন্ডিং পার্ট, একটা হচ্ছে নিচের দিকে নামবে এটা ডিসেন্ডিং, উপরের দিকে উঠবে এটা অ্যাসেন্ডিং, ওকে। চলো আমরা লিখি, এরপর হচ্ছে আমাদের লুপ অফ হেনলি, তাই না, লুপ অফ হেনলি, আমরা এলএইচ দিয়ে লিখি, তাহলে এটা কয়টা পার্ট, দুইটা পার্ট, একটা হচ্ছে ডিসেন্ডিং, একটা হচ্ছে অ্যাসেন্ডিং, একটা হচ্ছে ডিসেন্ডিং পার্ট আর হচ্ছে অ্যাসেন্ডিং পার্ট। এটা কিসের মতো আকৃতি তৈরি করে, এটা একটা ইউ আকৃতি লুপ তৈরি করে, ইউ আকৃতির একটা কি তৈরি করে, লুপ তৈরি করে, আমরা তো দেখলাম ইউ আকৃতির লুপ তৈরি করে। আচ্ছা, এটার মেইনলি হচ্ছে তোমার লোকেশনটা কোথায়, এই জিনিসটা আমাদের পড়া লাগবে, লোকেশনটা কোথায়। আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম না, এটা লোকেশনটা কই, আবার চলো একটু যাই, লোকেশনটা কই, এই যে দেখো মেডুলাতে, মেডুলাতে হচ্ছে এই লোকেশন, কিন্তু দেখো এটা মেডুলাতেই কিন্তু আবার উপরের দিকে উঠে গেছে, হুম, মনে করে এটা হচ্ছে এখানে শেষ, তাই না, এতটুকু এতটুকুতে যদি শেষ হয়, তাহলে দেখো এটা কিন্তু কর্টেক্সিও উঠে গেছে মেডুলা থেকে, মেইল হচ্ছে মেডুলাতে আর কর্টেক্সিও কিছু অংশ আছে। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা মেইনলি লিখতে পারি হচ্ছে এটা মেডুলা থেকে, দেখো আমরা কি বলতে পারি এটাকে, এটা মেডুলা থেকে কর্টেক্সের দিকে উঠছে, তাহলে বলতে পারবো মেডুলা এবং কর্টেক্স দুইটা মিলিয়ে হচ্ছে আবার কি আছে, লুপ অফ হেনরিটা আছে। তাহলে লোকেশন হচ্ছে মেডুলা টু কর্টেক্স, মেডুলা টু কর্টেক্স, ওকে। আচ্ছা, তাহলে এরপরে আছে আর কি, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, ওকে। এই ডিস্টাল কনভলিউটেড টিউবিউলের লোকেশন কই, এটাও পড়া শেষ, এটা আমরা দেখছিলাম, এটা কই, আলটিমেটলি সবগুলা হচ্ছে কর্টেক্সে, শুধুমাত্র লুপ অফ হেনরিটা কোথায় ছিল, মেডুলাতে ছিল। তাহলে প্রশ্ন যদি এভাবে আসে কোশ্চেন, এটা কোশ্চেন আনসার দাও, মেডুলার সাথে এভাবে জিজ্ঞেস করবে, রেনাল টিউবিউলের কোন অংশ মেডুলার সাথে সম্পর্কিত, মেডুলার সাথে রিলেট, কি কি দিল, মনে করো অপশন দিচ্ছে হচ্ছে পিসিটি, তারপর মনে করো তোমাকে দিচ্ছে বিতে ডিসিটি, এরপর সি নাম্বার মনে করো দিছে লুপ অফ হেনলি, ডি নাম্বার দিছে তোমাকে কোনোটি নয়, তাহলে আনসার হবে কি, আনসার হবে লুপ অফ হেনলি, আনসার হবে কি, লুপ অফ হেনলি, বোঝা গেছে। আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে এই যে ন্যাপ্রন নিয়ে পড়াশোনা আমরা করলাম, এখন আমরা দেখবো হচ্ছে ন্যাপ্রনের ফাংশন, কি দেখবো, ন্যাপ্রনের ফাংশন, তাহলে দেখি ন্যাপ্রনের ফাংশন, ন্যাপ্রনের ফাংশন, ওকে। আচ্ছা, এখন ন্যাপ্রনের ফাংশন কিন্তু খুব ইজি হয়ে গেছে আমাদের জন্য, তাই না, আমরা একটা ন্যাপ্রনকে আঁকার চেষ্টা করি, আবার একটু, এটা হচ্ছে আমাদের ন্যাপ্রন, এই যে আমাদের বোমেন্স ক্যাপসুল,
ওভেন্স ক্যাপসুলের পরে হচ্ছে আলটিমেটলি কি থাকবে, এই যে আমাদের পিসিডি থাকবে, পিসিডি থাকবে, হ্যাঁ পিসিডি থাকার পরে আলটিমেটলি কি থাকবে আমার এই যে লোপ অফ ফ্রেন্ডলি থাকবে, লোপ অফ ফ্রেন্ডলিটা একটু লোপ তৈরি করলো, এরপরে অ্যাসেন্ডিং হবে, তারপর কি হবে ডিসেন্ডিং, ডিসেন্ডিং অংশ থাকবে মানে ডিজিটাল কনভার্টার টেবিল থাকবে, এরপর হচ্ছে আলটিমেটলি কি থাকবে আমাদের ওই যে কালেক্টিং টেবিল, এটা একটা কালেক্টিং টেবিল তাই না, কালেক্টিং টেবিল, এই যে কালেক্টিং টেবিল। তাহলে কি কি আমাদের হইলো, এই যে মনে করে আসলো গ্লোমেরুলাসের অংশ ঢুকলো, এই যে আবার কিছু অংশ চলে গেল। আচ্ছা তাহলে দেখো এখানে প্রেসারটা বেড়ে গেছে, এখানে তখন ফিল্টার হবে, এই যে এখানে কি হবে ফিল্ট্রেশন হবে, এখানে তখন ফিল্ট্রেশন হবে। তাহলে এই যে এই অংশটাকে বলতেছি আমরা ফিল্ট্রেশন। এক নাম্বার অংশটা কি, এটা হচ্ছে ফিল্ট্রেশন। এক নাম্বার সেটা হচ্ছে গ্লোমেরুলাসের নেফ্রনের কাজ কি, সেটা হচ্ছে ফিল্ট্রেশন, প্রথম কাজ হচ্ছে কি ফিল্ট্রেশন। ওকে আচ্ছা এরপরে খেয়াল করে দেখো এখানে কি থাকবে বলছি, রেনোসাইট থাকবে তাই না, রেনোসাইট থাকবে, এখানে থাকবে হচ্ছে রেনোসাইট। তাহলে এবার গ্লোমেরুলার ফিল্ট্রেট গুলো আসলো, আসার পরে কি করবে কিছু অংশ না বডিতে এইভাবে যদি তুমি বারবার বের করে দাও, বারবার এত বেশি পরিমাণে যদি তোমার বের করে দাও, তাহলে তো তোমার শরীর থেকে সব ওয়াটার বের হয়ে যাবে তাই না, তাহলে তো তুমি ডিহাইড্রেশন হয়ে যাবে, তাহলে তো সমস্যা, সব ওয়াটার কি বের করা যাবে না, শরীরের মধ্যে ওয়াটারকে ধরে রাখতে হবে, তখন সে কি করবে আবার এখান থেকে রিঅ্যাবজর্পশন করবে, ইন্টেস্টাইনিও রিঅ্যাবজর্পশন করতো, অ্যাবজর্পশন করতো, এখানে কি রিঅ্যাবজর্পশন করবে তাই না, তাহলে এখানে হচ্ছে আবার রিঅ্যাবজর্পশন করবে, তাহলে এখানে কি করবে এখান থেকে সে টেনে নিয়ে যাবে, তো কারণ কেন এই যে এখানে আছে ব্লাড ভেসেল, সুন্দর মতো সে এখানে ব্লাডের মধ্যে দিয়ে দিবে, তার মানে 2 নাম্বার ঘটবে কি, 2 নাম্বার ঘটবে হচ্ছে আমাদের, 2 নাম্বার ঘটবে হচ্ছে দেখো 2 নাম্বার হচ্ছে কি রিঅ্যাবজর্পশন, 2 নাম্বার হচ্ছে রিঅ্যাবজর্পশন, আমরা লিখে রাখি 2 নাম্বার কি, 2 নাম্বার হচ্ছে রিঅ্যাবজর্পশন। আবার চিন্তা করে দেখো এই যে রেনোসাইট বলতেছি, যে কোষ বলতেছি, এই কোষের মধ্যে অবশ্যই বিক্রিয়া হবে, কোষের মধ্যে অবশ্যই বিক্রিয়া হবে, তখন বিক্রিয়ার কারণে কতগুলা বর্জ্য পদার্থ এখানেও তৈরি হবে তাই না, এই মনে করে ক্রিয়েটিনিন জাতীয় জিনিসপত্র তৈরি হতে পারে, তখন এই যে বর্জ্য পদার্থগুলো আবার সেই এই কোষগুলা কি করে, এই কোষগুলা আমার সুন্দর মতো এই যে টিউবিউলের মধ্যে আবার সিক্রেশন করে দেয়, এই টিউবিউলের মধ্যে সিক্রেশন করে, তাহলে 3 নাম্বারটা কি কাজ কি, সেটা হচ্ছে সিক্রেশন, সিক্রেশন। তাহলে টোটাল কাজ হচ্ছে তিনটা, কি কি নেফ্রনের টোটাল কাজ হচ্ছে তিনটা, কি কি ফিল্ট্রেশন, রিঅ্যাবজর্পশন, সিক্রেশন, কি কি ফিল্ট্রেশন, রিঅ্যাবজর্পশন এবং সিক্রেশন। আচ্ছা এখন কথা হলো এই যে ন্যাফ্রনের কথা বলতেছি ফিল্ট্রেশন, এটা কি কি ফিল্টার করতে পারে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিসপত্র, এটা সবকিছু ব্লাডের মধ্যে যা কিছু আছে সবকিছুকে ফিল্টার করতে পারে, শুধুমাত্র দুইটা জিনিসকে ফিল্টার করতে পারবে না, একটা হচ্ছে প্লাজমা প্রোটিন, একটা হচ্ছে প্লাজমা প্রোটিন, আর একটা হচ্ছে আরবিসি, একটা হচ্ছে প্লাজমা প্রোটিন আর একটা হচ্ছে আরবিসি, এদেরকে ফিল্টার করতে পারে না, এদেরকে ফিল্টার করতে পারে না। আচ্ছা তুমি চিন্তা করে দেখো প্লাজমা প্রোটিনকে কেন ফিল্টার করতে পারে না, কারণ প্লাজমা প্রোটিনের তোমার যে ভর মানে আণবিক যে ভর মানে এটা যে আকার সেটা অনেক বেশি, সেই জিনিসটাকে এই ক্যাপিলারির মধ্য দিয়ে সে ফিল্টার করতে পারে না। ওকে আর একটা জিনিসকে ফিল্টার করতে পারে না সেটা হচ্ছে আরবিসি, কেন সে তাকে ফিল্টার করতে পারে না, দেখো আরবিসি কে যদি ফিল্টার করে তাহলে কিন্তু এখান থেকে এসে আলটিমেটলি যে মূত্র বের হবে এগুলা কিন্তু রক্ত বের হবে তাই না, আমার কি রক্ত বের হওয়া যাবে না, এই জন্য এখানে আরবিসি কে ফিল্টার করা যাবে না, যদি এই দুইটা জিনিসকে ফিল্টার করে ফেলে তাহলে হচ্ছে কিডনিতে কোনো সমস্যা হয়েছে সেই জিনিসটা বুঝে নেওয়া লাগবে। ওকে তাহলে দেখো এরপরে অংশ কি, এরপরে হচ্ছে রিঅ্যাবজর্পশন, এখানে অনেক অংশ রিঅ্যাবজর্পশন হয়, কি কি রিঅ্যাবজর্পশন হয় এটা আমরা পরবর্তীতে একটু পরেই পড়বো, এই জন্য আমরা এখন এটা এখানে ডিটেলস বলতেছি না, মনে রাখতে পারো তাহলে কয়েকটা বলে রাখি যে এই কোনগুলা জিনিস হচ্ছে রিঅ্যাবজর্পশন হয়, এখানে রিঅ্যাবজর্পশন হতে পারে গ্লুকোজ রিঅ্যাবজর্পশন হতে পারে, যে কোনো লবণ জাতীয় জিনিসপত্র রিঅ্যাবজর্পশন হয়ে যেতে পারে, ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়ে যেতে পারে তাই না, আর সিক্রেশন কি হতে পারে আমরা বললাম না এখানে অনেক জিনিসপত্র তৈরি হয়, এই জিনিসটা এখানে সিক্রেশন হয়ে যায়, এই যে সিক্রেশন হয় এখানে কি সিক্রেশন হতে পারে, যেমন হচ্ছে ক্রিয়েটিনিন, ক্রিয়েটিনিন এগুলো তো বর্জ্য পদার্থ টাইপের, হ্যাঁ এগুলো তো শরীরের জন্য উপকারী যৌগ না, এই জন্য এগুলাকে সিক্রেট হয়ে যেতে হবে, বুঝা গেছে। এই টোটাল হচ্ছে তোমার ন্যাফ্রনের কাজ, একটা হচ্ছে কি ফিল্ট্রেশন, রিঅ্যাবজর্পশন এবং হচ্ছে সিক্রেশন। আচ্ছা এতক্ষণ ধরে আমরা যে ন্যাফ্রন নিয়ে পড়াশোনা করতেছি,
এই ন্যাফ্রনের ক্লাসিফিকেশন নিয়ে একটু পড়াশোনা করবো। ন্যাফ্রনের ক্লাসিফিকেশন এটা অলরেডি পড়া হয়ে গেছে, দেখো কিভাবে পড়া হয়ে গেছে। ন্যাফ্রনের ক্লাসিফিকেশন নিয়ে আমরা পড়াশোনা করতেছি। কি নিয়ে পড়াশোনা করতেছি? ন্যাফ্রনের ক্লাসিফিকেশন। ওকে, তাহলে কি কি ন্যাফ্রন আছে দেখো। ন্যাফ্রন কি কি আছে দেখো। ন্যাফ্রন হতে পারে আমার একটা নেফ্রন যে এটা কর্টেক্সের পরিধির দিকে আছে। তুমি চিন্তা করে দেখো, ওয়েট করো, এই চিত্রটা একটু খেয়াল করে দেখো। এমন হইতে পারে এই নেফ্রনের নেফ্রনের যে হচ্ছে তোমার লোফ অফ ফ্যামিলিটা আছে, অথবা তুমি চিন্তা করতে পারো এই যে এই অংশটা হচ্ছে একেবারে এই যে কর্টেক্সের দিকে আছে, একদম কর্টেক্সের মানে পরিধির দিকে আছে। এটা তো কর্টেক্স, এটা তো কর্টেক্স। এই কর্টেক্সের পরিধির দিকে থাকতে পারে এই অংশটা, এই যে উপরের অংশটা, এটা উপরে এইখানে এখানে থাকতে পারে, পরিধির দিকে থাকতে পারে, অথবা মাঝখানে থাকতে পারে, অথবা ভিতরে এই যে ভিতরের দিকে চলে আসতে পারে। কি বললাম? উপরের দিকে থাকতে পারে, মাঝখানে থাকতে পারে, ভিতরের দিকে চলে আসতে পারে, মানে মেডুলার দিকে চলে আসতে পারে। তাহলে কি উপরে হচ্ছে পরিধির দিকে, মাঝখানের দিকে, আর হচ্ছে মেডুলার দিকে, মেডুলার কাছাকাছি চলে আসতে পারে। এটাকে বলবো জাক্সটা মেডুলারি। জাক্সটা মানে কাছে। তাহলে আমরা লিখে দিই কি কি হইতে পারে। একটা হতে পারে সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রন, সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রন। ওকে, 2 নাম্বার কি হইতে পারে? মিড কর্টিক্যাল নেফ্রন, মানে কর্টেক্সের মিড অঞ্চলে আছে, তাই না? মিড কর্টিক্যাল নেফ্রন। অথবা হইতে পারে কি 3 নাম্বার, সেটা হচ্ছে জাক্সটা মেডুলারি, মেডুলার কাছাকাছি চলে আসছে, তাই না? নেফ্রন, জাক্সটা শব্দের অর্থ হচ্ছে নিয়ার, আর মেডুলারি মানে হচ্ছে কি মেডুলার কাছাকাছি, মেডুলার কাছাকাছি। ওকে, এবার এদের আমরা লোকেশনটা দেখবো, এদের লোকেশন দেখবো। লোকেশনটা ভরা হয়ে গেছে। লোকেশন কিভাবে ভরা হয়ে গেছে বলো? সুপারফিশিয়াল কর্টেক্স, এটা কোথায় থাকবে? কর্টেক্সের বহির অঞ্চলে, তাহলে বহি কর্টেক্সে থাকবে। এইভাবে লিখলে সুন্দর হয়, বহি কর্টেক্স, বহি কর্টেক্স। হ্যাঁ, অথবা বলতে পারবো কি পরিধির দিকে, পরিধির দিকে। আর দেখো এরপর একটা মধ্য কর্টেক্স, এরপরে একদম লাস্ট একটা কর্টেক্সের ভিতরে, কর্টেক্সের ভিতরের দিকে। অথবা কার কাছে? অথবা বলতে পারবো হচ্ছে মেডুলার কাছে, মেডুলার কাছে। বুঝা গেছে? আচ্ছা, এবার লুপ অফ হেনরিটা একটু দেখি তো, লুপ অফ হেনরিটা একটু দেখি এদের। আমরা একটু খেয়াল করে দেখো, ওই চিত্র থেকে দেখলে একটু ইজি হয়, আমরা চিত্রটা আবার দেখাই। চিন্তা করে দেখো, আমরা যখন হচ্ছে এই অংশটা যদি উপরের দিকে থাকে, তাহলে লুপ অফ হেনরিটা কি হবে? এই অংশটা এইদিকে টান পড়বে না? যখন টান পড়বে এই লুপ অফ হেনরিটা কি হবে? এই লুপ অফ হেনরিটা এখানে কাটু হয়ে যাবে। আচ্ছা, যখন মাঝখানে থাকবে এটা কাটু হইতে পারে, লম্বা হইতে পারে, কিন্তু একদম কাছাকাছি থাকলে এখানে লুপ অফ হেনরিটা অনেক লম্বা হবে না? হ্যাঁ, আচ্ছা এটাই বলছে। তাহলে আমরা লিখি এবার, যেটা হচ্ছে লুপ অফ ফ্রেন্ডলি। লুপ অফ ফ্রেন্ডলি হচ্ছে সুপারফিশিয়াল কর্টেক্সের ক্ষেত্রে লুপ অফ ফ্রেন্ডলিটা কেমন হবে? কাটো হবে। এরপরে কি হবে? এটা কাটো থেকে আস্তে ধীরে মাঝখানের দিকে থাকলে কাটুও হইতে পারে, লম্বাও হইতে পারে, আর শেষে গিয়ে এটা কি হয়ে যাবে? লম্বা হয়ে যাবে, যেহেতু এটা মেডুলার কাছাকাছি চলে আসছে। আচ্ছা, এটার পরিমাণটা কেমন থাকে? পার্সেন্টেজটা একটু পরে ফেলি। এই যে সুপারফিশিয়াল কর্টেক্স, এটা মোটামুটি থাকে হচ্ছে 85% পর্যন্ত এটা পাইতে পারো। আর 5% পাইতে পারো হচ্ছে তোমার মিড কর্টিক্যাল নেফ্রন, আর 10% পাইতে পারো হচ্ছে তোমার জাক্সটা মেডুলারি নেফ্রন। আচ্ছা, মূত্র তৈরি, এগুলো আলটিমেটলি নেফ্রনের কাজ কি? মূত্র তৈরি করা, তাই না? কোনটা কখন মূত্র তৈরি করে মনে রাখবা, প্রথমটা এবং শেষেরটা, এটা এই দুইটা ইম্পর্টেন্ট। প্রথমটা তৈরি করা হচ্ছে কখন? যখন হচ্ছে নর্মাল কন্ডিশনে, নর্মাল কন্ডিশনে মূত্র তৈরি করে কে? নর্মাল কন্ডিশনে মূত্র তৈরি করা হচ্ছে আমার সুপারফিশিয়াল নেফ্রন। আর ইমার্জেন্সি কন্ডিশনে কে তৈরি করবে? ইমার্জেন্সি কন্ডিশন, ইমার্জেন্সি কন্ডিশন, জরুরি অবস্থায় মূত্র তৈরি করে কে? জরুরি অবস্থায় মূত্র তৈরি করা হচ্ছে আমার জাক্সটা মেডুলারি। এটা হচ্ছে মূত্র তৈরি। ওকে,
তাহলে হচ্ছে আমরা টোটাল কি কি বললাম, একটা হচ্ছে নেপ্রন লোকেশন বললাম, লুপ অফ হেনরিটা কেমন, কাঠো নাকি লম্বা, এই জিনিসটা দেখলাম, কত পার্সেন্টেজ পাওয়া যায় এবং মূত্র তৈরি করে কোনটা কখন এই যে এটা দরকার নেই। হ্যাঁ, আচ্ছা এটা আমরা টোটাল পড়লাম। এরপর দেখবা তোমার বইতে একটা চার্ট আছে, এই চার্টে রিঅ্যাবজর্পশনের কিছু বিষয় আছে, যে কোনটা কোথায় রিঅ্যাবজর্পশন হয়। তো এই জিনিসটা আমরা পরবর্তীতে ফিজিওলজি এরপরে টপিক পড়ব। এই টপিক পড়ার পরে এই চার্টটা পড়াবো, এই চার্টটা এখনই আমরা পড়াবো না। আমরা হচ্ছে এরপরে যে টপিক এক্সক্রিশন ফিজিওলজি, মানে হচ্ছে তোমার নিষ্কাশনের যে ফিজিওলজিটা আছে ওইটা পড়ার পরে এই চার্টটা কিন্তু পড়বো, ঠিক আছে? তখন আমাদের এটা ইজি হয়ে যাবে। আশা করি তোমাদের যতটুকু পড়াইছি এর মধ্যে কোনো প্রবলেম নাই, এতটুকু তো আশা করি কোনো প্রবলেম নেই।